হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের যে ঘটনাটা শোনাবো এটা একটা সত্য ঘটে যাওয়া ঘটনা, 5 বন্ধুর সাথে ঘটে যাওয়া। তা চলো, ঘটনাটার মধ্যেই সব তোমরা বুঝতে পারবে ঘটনাটা কিরকম। আমাকে যেমন ভাবে পাঠিয়েছে আমি সেইভাবে পড়ে শোনানোর চেষ্টা করব। চলো আর দেরি না করে ঘটনাটাই শুরু করা যাক। প্যারানরমাল মাইস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো। ভূতের গল্প পড়া আর হানাবাড়িতে ঘোরা দুটোর মধ্যে যেমন আকাশ পাতালের পার্থক্য, তেমনি আমার আর আমার বন্ধুত্বের পছন্দের মধ্যেও আকাশ পাতালের পার্থক্য। আমি তিথি, আমার স্বপ্ন আমি একদিন বড় লেখিকা হব। কিন্তু হব বললেই তো আর হওয়া যায় না। বড় লেখিকা হতে গেলে বড় বড় গল্প উপন্যাস লিখতে লাগে, যেগুলোর একটাও তুই লিখতে পারিস না। আবার লেখিকা হবে? বিনয় তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠল। হ্যাঁ, তুই শুধু ভূতের বই পড়ে যা, মন দিয়ে পড়, যাতে ভবিষ্যতে বড় ভূত হতে পারিস। বিনয়ের শেষ করার প্রায় সঙ্গে সঙ্গে বাদল এই কথাটি বলে অট্টহাসিতে ফেটে উঠল, আর তার সঙ্গে যোগ দিল সুমনা। একমাত্র রিয়াই বলল, তুই এগুলো বাদ দে তো, ওদের কথায় কিছু মনে করিস না, তুই তোর মনোযোগ দিয়ে কাজ করে যা। আমার সব বন্ধুদের মধ্যেই এই রিয়াটাই যা একটু বোঝে আমাকে, বাকিরা তো সব আমাকে বিরক্ত করতে পারলেই মজা পায়। তিথি, রিয়া, সুমনা, বিনয় আর বাদল, আমরা হলাম একটা গ্যাং। আমাদেরকে সবাই পঞ্চপাণ্ডব বলে, আর বিনয় বাদল হলো মাস্তুতো ভাই। আমরা এই 5 জন সেই প্রথম শ্রেণী থেকে একসাথে পড়ছি, একই হাই স্কুল, একই কোচিং, একই গানের স্কুল, একই ড্রয়িং স্কুল, আর শেষমেশ একই কলেজ। আমাদের কেউ কখনো আলাদা করতে পারে না। সব সময় চুম্বকের মতো কি দিয়ে যেন আমাদের বন্ধুত্বটা আটকানো। আমাদের বাড়িতেও আমরা এক, তোর বাড়ি আমার বাড়ি বলে কিছু নেই, যা আছে সবই আমাদের। আমাদের এই গত মাসের কলেজের ফাইনাল শেষ হয়ে গেছে, এখন আর আমাদের হাতে কোনো কাজ নেই, তাই আমরা এখন অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে রাত, খুব মজা করছি। যদিও আমার ভূতের বই পড়া হচ্ছে না অনেক দিন। কি করে পড়বো? এত রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। এই রাতে আর আমার বই নিয়ে বসতে মন চায় না, তাও আবার ভূতের বই। আমার খুব ভয় লাগে, তাও পড়ি ইন্সপিরেশন পাওয়ার জন্য। যাই হোক, আমরা লম্বা 7 দিনের একটা লিস্ট নিয়ে বেরিয়েছি ঘুরতে যাব বলে। আমরা এই 7 দিনে বিশেষ কোনো জায়গায় যাব না, জাস্ট আশেপাশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানেই যাব ঠিক করেছি। আমাদের বাড়ি হাসনাবাদ, তো আমরা ফার্স্ট টাকি দিয়ে ঘোরার শুরু করলাম। আমি আমার এই ট্যুরের প্রত্যেকটা ঘটনা বা অভিজ্ঞতা ডায়েরিতে লিখে রাখবো বলে ঠিক করেছি, আর আমি লেখাও শুরু করে দিয়েছি। এই যে তো তোমাদের ট্যুরের প্রথম দিন আমরা ঠিক করলাম যে সেই দিন আমরা টাকি গেস্ট হাউসেই কাটাবো, আর পরের দিন সকালবেলা ট্রেন ধরে রওনা দেবো কলকাতার উদ্দেশ্য, আর রাত কাটাবো আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে। তারপর তার পরের দিন অর্থাৎ 3 দিনের দিন আমরা রওনা দেব পুরুলিয়ার উদ্দেশ্য। যদিও পুরুলিয়া যাওয়াটা আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু বিনয় নাকি ওর কোনো মামাতো ভাইয়ের কাছে শুনেছে যে পুরুলিয়াতে নাকি একটা নামকরা জমিদার বাড়ি আছে, যেটা এখন হানাবাড়ি বলে বেশ দুর্নাম কামিয়েছে। তাই বিনয়ের বক্তব্য আমরা ওখানেই যাব করতে। দেখলাম সবাই ওর কথাতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তবুও আমি একটু আপত্তি করলাম, কারণ আগেই বলেছি যে আমি একটু ভীতু প্রকৃতির, আর তাছাড়া ভূতের বই পড়া আর হানাবাড়িতে রাত কাটানো সম্পূর্ণ অন্য ব্যাপার। কিন্তু বিনয় আমার লেখিকা হওয়ার স্বপ্নের সুযোগ নিয়ে বলে উঠল, দেখ, একবার চিন্তা করে, গল্প লেখার এর থেকে ভালো সুযোগ কিন্তু আর পাবি না, একেবারে চাক্ষুষ অভিজ্ঞতা। ব্যাস, এই লোভনীয় সুযোগটা আমার ছাড়তে ইচ্ছা হলো না, আর আমি রাজি হয়ে গেলাম ওদের সাথে যাওয়ার জন্য। আমরা আমাদের পরিকল্পনা মতো টাকি গেস্ট হাউসে রাত্রি নিবাসের পরের দিন সকালবেলা ট্রেন ধরে কলকাতার পথে যাত্রা শুরু করি। সেই দিন আমরা সারা দিন কলকাতার বিভিন্ন জায়গা পরিদর্শন করে রাত্রে সুমনার এক দিদি বাড়িতে আশ্রয় নিই। কালকে সকালবেলা আমরা এখান থেকেই ট্রেন ধরে পুরুলিয়ার উদ্দেশ্য রওনা দেব। সুতরাং এখন আমাদের সবার রাতে বিশ্রাম নেওয়ার সময়। রাতে খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছে, সুমনার দিদি মাংসটা খুব ভালোই রান্না করেছে। আমরা সবাই পেট পুড়ে খেয়েও আমার কালকের জন্য রেখে দেওয়ার আবদার করেছি। ট্রেনে উঠে
খাবো বলে। যাই হোক, সারাদিন ঘোরাঘুরি করে সবাই এখন খুব ক্লান্ত। আমরা 5 জনের মধ্যে আমি, সুমনা আর রিয়া এক ঘরে শুয়েছি, দিদিরা এক ঘরে, আর বিনয় বাদলের জন্য আলাদা ঘর দেওয়া হয়েছে। আমি দেখলাম সবাই ক্লান্তিতে বিছানায় পড়ার সঙ্গে সঙ্গেই নাক ডাকতে শুরু করে দিয়েছে। তবে আমার কিন্তু ঘুম আসছে না, কি জানি কেন। তার জন্যই তো ডায়েরিটা নিয়ে বসলাম, যদি লিখতে লিখতে ঘুম চলে আসে। আজকে সারাদিন একটুও লেখার সুযোগ পাইনি, পাবো কি করে? সারাদিন তো রাস্তাতেই কেটে গেল। কিছুক্ষণ লেখার পর আমি বুঝতে পারলাম যে আমার ঘুম এভাবে আসার না, কারণ আমার কিসের জন্য জানি না খুব অস্তিত্ব হচ্ছে। তাই ভাবলাম একটু বই পড়ি। আমি মনে করে আমার 100 ভূতের বইটা সঙ্গে করে নিয়ে এসেছি। ভাগ্যিস নিয়ে এসেছিলাম, না হলে এখন খুব বিপদে পড়তে হতো। আমাদের যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের একপাশেই একটা ছোট পড়ার টেবিল আছে, আর তার ওপর একটা টেবিল ল্যাম্প। আমি ওটা জ্বালিয়ে ওখানে বসে বই পড়তে শুরু করলাম। একইভাবে কিছুক্ষণ পড়ার পর যখন আমার গল্পের বইতে ভূতের আবির্ভাব হয়েছে আর আবহাওয়াটাও যখন একটু ভৌতিক রূপ নিয়েছে, ঠিক সেই সময় আমি আমার পায়ের কাছে কিছু ভেজা ভেজা অনুভব করলাম। নিচের দিকে তাকিয়ে ঘরের আলো আধারির জন্য ঠিকমতো কিছু দেখতে পারলাম না, তবে এটা বুঝতে পারলাম আমার ঘরে কোথা থেকে যেন হঠাৎ করে জল ঢুকেছে, আর এখন সেই জল আমার কোমর পর্যন্ত উঠে এসেছে। আমি ভীষণ ভয় করতে লাগলাম। আমার পাটা যেন কেউ জোর করে মাটির সাথে চেপে রেখেছে। আমি কোনোভাবেই নড়তে পারছি না। এখন সেই জল বেড়ে আমার গলা পর্যন্ত ঠেকলো। আমি চিৎকারও করতে পারছি না। বিছানার দিকে তাকিয়ে দেখলাম ওদিকটা কেমন যেন একটা আবছা অন্ধকারে ঢেকে আছে। ওদের কাউকেই দেখতে পাচ্ছি না। আমার ভয়ে চোখ থেকে জল গড়াতে লাগলো। ইতিমধ্যে জল আমার মাথার ওপরে উঠে গেছে। আমি সাঁতার জানি না, কোনো ক্রমে খাবি খাচ্ছি। এমন সময় আমি দেখলাম জলের মধ্য থেকে কেমন যেন একটা আবছা নারী মূর্তি সাঁতার কেটে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর দেখতে পারলাম না, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর নিথর হয়ে যাচ্ছে। এমন সময় আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, এত জীবন্ত? কিন্তু এ কি? আর আমি তো টেবিলে বসে বই পড়ছিলাম, বিছানায় কখন আসলাম? টেবিলের দিকে তাকিয়ে দেখলাম বইটা খোলাই রয়েছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। স্বপ্নটা এতটা জীবন্ত ছিল যে এখনো আমার শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে, যেন আমি সত্যি অনেকক্ষণ জলের নিচে ছিলাম। আমি আর বেশি কিছু ভাবতে পারলাম। টেবিলের ওপর থেকে জলের বোতলটা নিয়ে এক চোখ জল খেয়ে আমি শুয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো রিয়াদের ডাকে। ওরা সবাই উঠে রেডি হচ্ছে। এই এক রাতেই আমার চেহারার কিছু পরিবর্তন দেখা দিয়েছে। চোখের তলায় কালি পড়েছে আর মুখটাও শুকনো লাগছে। এটা দেখেই সুমনা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? রাতে ঠিকঠাক ঘুমানি নাকি? আমি কিছু বলতে যাব, তখন বাদল আমার হয়ে উত্তর দিয়ে দিল, বলল, আরে ও কিছু না, নতুন জায়গা তো, তাই হয়তো ঘুম হয়নি ঠিক মতো। আর তার মধ্যে কালকের এত ঘুরতে হয়েছে, সব মিলিয়ে রেস্ট হয়নি বলে হয়তো এরকম লাগছে। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম ওদেরকে। আর আমি কাল রাতের স্বপ্নতার কথা জানালাম না, কিন্তু আমার মন থেকে আমি ওটাকে কোনোভাবেই সরাতে পারলাম না। আমার বারবার মনে হতে লাগলো যে ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা কোনো আসন্ন বিপদের সংকেত। কিন্তু কিসের বিপদ? কিছুক্ষণ পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সকাল 10টার ট্রেনটা ধরতে হবে। 5-6 ঘন্টা লাগবে পুরুলিয়া পৌঁছাতে। বিকালের মধ্যে আমরা পৌঁছে যাব। সেখানে আমাদের একটা হোটেল বুক করা আছে, আমার বাবা করে দিয়েছে। উনি ব্যবসার কাজে অনেকবার পুরুলিয়া এসেছিলেন, তাই উনি আমাদের সেখানে যাওয়ার আর থাকার খাওয়া সব ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের বাড়ি থেকে কিন্তু কেউ জানে না যে আমরা এখানে কেন এসেছি। জানলে হয়তো আর আসতেই দিত না। আজ প্রায় 5 দিন পর ডায়েরি লিখছি। অনেক কষ্টে ডায়েরিটা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। জানি না কখনো কেউ এই ডায়েরিটা পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। তাও আমি এই 5 দিনের গল্পটা লিখে রেখে যেতে চাই। আমি কিন্তু তিথি নয়, আমি সুমনা। তিথি মারা গেছে, কি করে আমি জানি না। আর বাকিরাও মারা গেছে, মেরে দেওয়া হয়েছে ওদের। আমার সামনে মেরেছে। আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু খুঁজে পাইনি।
5 দিন আগে আমরা পুরুলিয়ার চড়িদা গ্রামে যখন পৌঁছাই তখন রাত প্রায় 8টা বেজে গেছে। যদিও এতক্ষণ লাগার কথা ছিল না, কিন্তু আমাদের ট্রেন মাঝ রাস্তায় সিগন্যাল না পাওয়ার জন্য অনেকক্ষণ আটকে ছিল। তাই স্টেশনে নামলাম তখন 7টা বেজে গেছিল। ভাগ্যিস সেখানে আগের থেকেই আমাদের জন্য একটা মোটর ভ্যান অপেক্ষা করছিল হোটেলের পক্ষ থেকে, তাই খুব একটা বিপদে পড়তে হয়নি। যাই হোক, আমরা এই রাত্রে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সিদ্ধান্ত নিলাম যে কালকে সকাল সকালই আমরা এই হানাবাড়িটা দেখতে বেরিয়ে পড়ব। যদিও পুরুলিয়ার এই গ্রামটা এবং তার আশেপাশে দেখার মতো অনেক কিছু ছিল, তবুও বিনয়ের যে সে আগে ওটা দিয়েই শুরু করবে। আমরা সবাই সম্মত হয়ে ঘুমাতে চলে গেলাম। সারাদিনের ক্লান্তিতে আমাদের শরীর এতটাই অবসন্ন ছিল যে আমরা আর পরের দিন সকাল সকাল উঠব ভেবেও উঠতে পারলাম না। আমাদের যখন ঘুম ভাঙল তখন সকাল গড়িয়ে দুপুর হয়েছে। বিনয়েরই আগে ঘুম ভেঙেছিল, তার চিৎকারের আমাদেরও ঘুম ভাঙল। আমরা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে ঠিক করলাম যে আমাদের এক্ষুনি কিছু খেয়ে বেরিয়ে পড়তে হবে, না হলে অন্ধকার নামতে শুরু করলে আমাদের আর কিছুই দেখা হবে না। যেরকম বলা সেরকম কাজ। আমরা হোটেলে খেতে খেতে বিনয় এই বাড়িটার ঠিকানা হোটেলের ম্যানেজারের কাছ থেকে জোগাড় করে নিল, কিন্তু তিনি আমাদেরকে ওদিকে যেতে বারণ করলেন। ওই বাড়িতে আজ পর্যন্ত নাকি যারাই ঘুরতে গেছে তারাই নাকি আর ফেরেনি। সুতরাং তিনি এরকম আমাদের ওপর জোর দিয়েই বললেন ওদিকে না যেতে। এই কথোপকথন শুনে আরও কিছু লোক ওখানে জড়ো হয়ে গিয়েছিল। তাদের প্রত্যেকেরই এক কথা, তারা কেউ আমাদেরকে ওখানে যেতে দেবে না। বিনয় তাদেরকে অনেক বুঝিয়েও যখন কোনো সুবিধা করতে পারল না, তখন আশাহত হয়ে আমাদের কাছে ফিরে এসে আমাদের সব ঘটনা জানালো। সেই সময় আমাদের খুব রাগ হয়েছিল। আমাদের প্রত্যেকের মনেই তখন একটা চিন্তা ছিল যে আমরা কিভাবে সেখানে যাব। যেতে তো আমাদের হবেই, নাহলে এত দূর কষ্ট করে আসাটাই বিপদ হয়ে যাবে। আসলে এই বাড়িটা এই হোটেলের 2 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি জঙ্গলের ভিতরে, সুতরাং সেখানে পায়ে হেঁটে যাওয়া যাবে না। আর আমরা এদেরকে নিয়ে যেতে বললে এরাও যাবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এই ভেবে আমরা প্রত্যেকের ঘরে ফিরে গেলাম। সেদিন আর আমাদের কারোর কোথাও ঘুরতে যাওয়া হলো না। তবে বিনয় আর বাদল সন্ধ্যাবেলা বেরিয়েছিল। আমি, তিথি আর রিয়া ঘরে থাকার সিদ্ধান্ত নিলাম। তখন আমাদের আগের দিনের ক্লান্ত ভাবটা তখনও পর্যন্ত কাটেনি। যাই হোক, ওদের দুজনের ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল, কিন্তু ওরা ফেরার সঙ্গে সঙ্গেই বাদল বলল প্রবলেম সলভ হয়ে গেছে। আমরা এখন একটা মোটর ভ্যান ঠিক করে আসলাম। ভ্যানটা আজকে রাত 11টার সময় আমাদের নিতে আসবে। আমাদেরকে শুধু একটু কষ্ট করে রাতে হানাবাড়িতে রাত কাটানোর মত যা যা জিনিস দরকার সেগুলো জোগাড় করে নিয়ে হোটেল থেকে বেরিয়ে খানিকক্ষণ উত্তরের দিকটাতে হেঁটে যেতে হবে, কারণ সেই ভ্যানওয়ালা এখানকার লোকেদের ভয়েতে আমাদের হোটেলের সামনে থেকে তুলতে পারবে না। বাদল প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। তার শেষ হওয়ার পর আমি, রিয়া আর তিথি প্রায় একসাথেই অবাক হয়ে বলে উঠলাম যে এই রাতে আমরা এই জঙ্গলের মধ্যে যাব, ওই হানাবাড়িতে? একথা শোনার সঙ্গে সঙ্গেই বিনয় বলে উঠল, তাতে কি হয়েছে, এখনই সুযোগ। এখন যদি আমরা না যেতে পারি তাহলে আর দিনের বেলা ওরা কেউ আমাদের ওদিকে যেতে দেবে না। সুতরাং এইসব ভয়টয় পেয়ে লাভ নেই। ওইসব হানাবাড়ির ভূত কিছুই নেই, সবই এইসব গ্রামবাসীদের বানানো অন্ধবিশ্বাস। দেখবি সকালে যখন ফিরে আসব তখন আর এইসবের ভয় থাকবে না। বিনয়ের কথাতে আমরা তিনজন যেন একটু সাহস পেলাম। তারপর ব্যাগ গুছিয়ে রাতের অপেক্ষা করতে লাগলাম। এখানকার লোকজন রাত 9টা বাজতেই ঘুমিয়ে পড়ে। সেই সময় রাস্তায় কোনো লোকজন থাকে না, তাই আমাদের হোটেল থেকে বেরিয়ে একটু অসুবিধাই হলো। ঠিক সময় মতো বেরিয়ে আমরা রাস্তার পাশে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর যে আমাদের পৌঁছে দেবে সে আসলো। সে আমাদের নিয়ে যেতে যেতে অনেকবার সাবধান করলো, তবুও আমরা তো ঠিক করেই বেরিয়েছিলাম যে কি করব। সুতরাং আমরা তার কথায় কান দিলাম না। আমরা ওই ভ্যানে যেতে যেতেই ওই চালকের কাছ থেকে ওই বাড়িটার গল্প শুনে নিলাম। আসলে বাড়িটা কোনো জমিদার বাড়ি ছিল না,
বাড়িটা ছিল একজন ব্যবসায়ীর। সেই বাড়িটাতে জমিদারি আদলে বানিয়েছিল, তাই এখানকার লোকজন ওটাকে জমিদার বাড়িই বলতো। ওই ব্যবসায়ী তার স্ত্রীর ওপর খুব অত্যাচার করত, এমনকি তাদের দুটি কন্যা সন্তানকেও ছাড়ত না। আসলে ওই লোকটা কন্যা সন্তান পছন্দ করতেন না। পরপর দুবার যখন একইভাবে কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী, তখন থেকেই ওই ব্যবসায়ীর অত্যাচারের পরিমাণ বেড়ে যায়। একদিন তার স্ত্রী সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে দেয়, আর নিজের বাচ্চাগুলোকে আগেই গলা টিপে মেরে দেয়। তারপর থেকে ওই বাড়ির সবাই একে একে মরতে শুরু করে, বিশেষ করে ছেলেরা। আর যারা তাদের বাঁচাতে যায় তারাও বাঁচে না। গল্পটা শুনে আমি, রিয়া আর তিথি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তাতে কি, আমাদের কথা বা আমাদের বারণ কেই বা শোনে? আধ ঘন্টা পরে আমরা সেই বাড়িটার সামনে এসে উপস্থিত হলাম। ভ্যান চালক আমাদের গেটের অনেকটাই আগে নামিয়ে দিয়েছে। বাড়িটা একটা জঙ্গলের প্রায় মাঝখানে অবস্থিত। আমরা বাড়িটার মধ্যে প্রবেশ করতেই আমাদের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সবারই হচ্ছিল, আমার একার না। কিন্তু তিথি যেন কেমন একটা পাল্টে গেল। সে অদ্ভুত রকমভাবে চুপচাপ আর শান্ত হয়ে গেল। রিয়াই প্রথম জিনিসটা খেয়াল করলো, কিন্তু আমরা ভাবলাম ও হয়তো ভয়ে ওই রকম করছে। আমরা ওকে ধরে নিয়ে বাড়িটার ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যেন মনে হলো আমরা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। একটা ভয় কাজ করতে লাগলো সবার মধ্যে। এমনি বাড়িটা বড় বড় পিলারে ঘেরা, একটা জমিদার বাড়ির মতোই দেখতে, বিশাল উঁচু তার ছাদ। আমরা বাড়িটা ঘুরে দেখতে লাগলাম এবং আজকের রাতটা কাটানোর মতো একটা ভালো ঘর খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম দক্ষিণের দিকের একটা ঘর, আর তার ঠিক পাশেই আর একটা ঘর। আমরা নিজেদের মধ্যে ঘরটা ভাগ করে নিলাম। দক্ষিণের ঘরটা আমরা মেয়েরা নিলাম, আর পাশের ঘরটা ছেলেরা। এত কিছুর মধ্যে তিথির মুখ থেকে কিন্তু কোনো কথা বেরোলো না। সে একদম শান্ত। আমরা তখনও ব্যাপারটা খুব একটা পাত্তা দিলাম না। আমরা যেহেতু রাতে খেয়ে এসেছিলাম, তাই খাওয়া দাওয়ার আর কোনো রকম প্রয়োজন পড়ল না। কিন্তু কেমন একটা অদ্ভুত ক্লান্তিতে আমরা যেন আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। আমাদের খুব ঘুম পেতে লাগলো, যেটা হওয়ার কথা না, কারণ আমাদের রাত জাগার অভ্যাস আছে, আর আমরা আজকে সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। আমরা আর কিছু ভাবতে পারলাম না। ব্যাগের থেকে চাদর বার করে আমরা যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছিল আমাদেরই ঘরের কোণ থেকে, একটা কান্নার শব্দ। আমি মোবাইলের টর্চটা জ্বেলে ঘরের চারপাশে ঘোরাতেই দেখলাম একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুঁজে কাঁদছে। আমার কেমন যেন একটু সন্দেহ হলো, কারণ আমার মনে হলো মেয়েটাকে আমি চিনি। আমি ঘাড় ঘোরাতেই দেখলাম রিয়া উঠে বসে ভয়ে কাঁপছে। কিন্তু তিথি বিছানায় নেই। আমার সন্দেহটা এক নিমিষে দূর হয়ে গেল। ওটা তিথি, যে এরকমভাবে কাঁদছে। আমরা আস্তে আস্তে তিথির কাছে উঠে গিয়ে যেই ওর গায়ে হাত দিলাম, অমনি ওর কান্না থেমে গেল। আমরা খুব ভয় পেয়ে একে অপরের দিকে চোখাচোখি করলাম। আবার তিথির দিকে তাকাতেই দেখি, কোথায় তিথি? একটু আগেই তিথি যেখানে বসে কাঁদছিল সেই জায়গাটা এখন ফাঁকা, কেউ নেই সেখানে। আমরা যেন নিজেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত তাড়াতাড়ি একটা মেয়ে কোথায় চলে যেতে পারে? সারা ঘরে টর্চ ঘুরিয়েও কাউকে দেখতে না পেয়ে আমরা তিথিকে খোঁজার জন্য বাইরে আসলাম। বাইরে আমাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। আমরা দেখলাম তিথি বাদলদের দরজার সামনে দাঁড়িয়ে ওদের দরজায় ধাক্কা দিচ্ছে, আর ওর এক হাতে একটা কাস্তে। ওটাও কোথা থেকে পেল আমরা জানি না। একটু আগেও ওর কাছে এটা দেখিনি। সঙ্গে সঙ্গে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। মনের ভেতর যেন খারাপ কিছু সংকেত দিতে লাগলো। তারপর আমরা যা দেখলাম সেটা আমরা দুঃস্বপ্নেও দেখতে চাই না। তিথির দরজায় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাদল দরজা খুলল, আর ঠিক সঙ্গে সঙ্গেই ওই কাস্তেটা দিয়ে ওর গলায় কোপ দিয়ে ওর মাথাটা আলাদা করে দিল তিথি।
মাথাটা ছিটকে এসে আমাদের পায়ের কাছে পড়ল। আমরা দুজনেই ভয়ে চিৎকার করে উঠলাম। আমাদের চিৎকারের সঙ্গে সঙ্গে তিথি আমাদের দিকে ফিরে তাকালো। কিন্তু এটা কে? যে আমাদের সামনে দাঁড়িয়ে ছিল ওটা কোনোভাবেই তিথি না। সামনের মেয়েটির চোখে মনি বলতে কিছুই ছিল না, পুরো চোখটাই সাদা ছিল, আর দৃষ্টি এমন যেন আমাদের ভিতর পর্যন্ত পড়ে ফেলেছে। ইতিমধ্যে বিনয় ওর ঘর থেকে বেরিয়ে আসলো, আর সেও ওই দৃশ্য দেখে ভয় পেয়ে জড়সড় হয়ে গেল। আর ঠিক তক্ষুনি তিথিরূপী মেয়েটি তার হাতের কাস্তেটা দিয়ে যেই না বিনয়ের গলাটা কাটবে বলে উদ্যত হলো, ঠিক ওই সময় রিয়া তার হাতের কাছে থাকা একটা আতলা ইট তার দিকে ছুঁড়ে মারল। কিন্তু এতে তিথিরূপী মেয়েটির বিশেষ কিছুই হলো না, শুধু তার হাত থেকে কাস্তেটা মাটিতে পড়ে গেল। সে তখন বিনয়ের দিক থেকে ঘুরে রিয়ার সামনে চলে এলো পলকের মধ্যে, আর ওই আতলা ইট তুলে সে রিয়াকে আক্রমণ করলো। সে ততক্ষণ রিয়াকে মারতে থাকলো যতক্ষণ না তার মাথাটা থেতলে তার ঘিলুটা বাইরে বেরিয়ে আসলো। ওহো, কি ভয়ানক সেই দৃশ্য! আমার বমি পেয়ে গেল। আর কিছু বুঝতে না পেরে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলাম। শুধু একবার পিছন দিকে তাকিয়ে দেখলাম যে বিনয়ের মাথাটাও একভাবে কেটে মাটিতে পড়ে আসে। তারপর আমি লুকিয়ে থাকতে লাগলাম। সে কোনোভাবেই আমাকে বেরাতে দিত না বাড়িটার বাইরে। কি করে বেরাবো? বাড়িটার তো কোনো গেটই আমি এতদিন খুঁজে পাইনি। অনেক কষ্টে আমি আমাদের ওই ঘর পর্যন্ত গিয়ে ওই ডায়েরিটা নিতে পেরেছি, কিন্তু সে আজকের আমাকে দেখে নিয়েছে। আমি নিজেকে বাঁচাতে এই বাড়িরই একটা শুকনো কুয়োতে ঝাঁপিয়ে পড়ি। জল না থাকায় আমি নিচে পড়ার সঙ্গে সঙ্গেই আমার পাটা পাথরের সাথে আঘাত লেগে ভেঙে যায়। উফ, খুব যন্ত্রণা। আজ 5 দিন ধরে কিছু খাইনি, না জল না খাবার। ঠিকমতো লিখতেও অসুবিধা হচ্ছে। জানি আমি বাঁচতে পারবো না। সে এখন আমার সামনে বসে আছে, আমার দিকে তাকিয়ে অপেক্ষা করছে আমার লেখা শেষ হওয়ার। হয়তো কেউ কখনো এই ডায়েরিটার এত কথা জানতেও পারবে না, তবুও আমি সব জানিয়ে গেলাম। কয়েক বছর পর বাড়িটা সরকার থেকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলে আমরা কয়েকজন ওই বাড়ির একটি শুকনো কুয়োর থেকে 2টি কঙ্কাল এবং এই ডায়েরিটা উদ্ধার করে এবং সেটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। গল্পটা তোমাদের সবাই কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শুনে, তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এই রকম নতুন নতুন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও, তাহলে আমার ডেসক্রিপশানে মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে পাঠাতে পারো, না হলে কমেন্টে লিখে পাঠাতে পারো। ধন্যবাদ।